সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের উপর তৃতীয় দিনের শুনানি চলছে। সকাল 10টায় এই শুনানি শুরু করে ইসি। এখন পর্যন্ত অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক এবং নাটোর 2 আসনে এনসিপির প্রার্থী GAA মুবিন সহ 7 জনের আপিল নামঞ্জুর করেছে ইসি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার শুরু হয়ে শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার ব্যক্তিগত অঙ্গীকারপত্র দিয়েছি। নির্বাচন কমিশন আমাদেরকে গাজীপুর 1-2 আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। আমার মনোনয়ন যে বাধ্যবাধকতা ছিল শতকরা 1 ভাগ সমর্থকে, তার মধ্যে 9 জনকে সঠিক পাওয়া যায়, 1 জনকে পাওয়া যায়নি, সেই আমার আপিল আজকে বৈধ হয়েছে। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য। তো যেহেতু এটা প্রক্রিয়াধীন, সেজন্য আমি আমার এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু CLN নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। এ বিষয়ে আরও তথ্য জানবো। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সাথে। শিউলি, এখন পর্যন্ত উল্লেখযোগ্য আর কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কিনা জানাবেন। যাদের বাতিল হচ্ছে তাদের কোনো প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন? দোলা, আপনি যেটা বলছিলেন, আজকে মূলত আপিল শুনানির তৃতীয় দিন চলছে এবং তৃতীয় দিন এখন পর্যন্ত 36টি আপিলের উপর শুনানি গ্রহণ করেছে নির্বাচন কমিশন এবং এর মধ্যে 19 জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন এবং 13 জনের আপিল শুনানিতে নামঞ্জুর করা হয়েছে তাদের প্রার্থিতা। এবং এর মধ্যে 2 জনের প্রার্থিতা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। 1 জন প্রার্থী অনুপস্থিত ছিলেন এবং 1 জন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সর্বসাকুল্যে এই ছিল প্রথম ধাপের শুনানি। তবে এর মধ্যে বেশ কিছু প্রার্থী তাদের প্রার্থিতা যেমন ফিরে পেয়েছেন, তা অনেকের বাতিলও হয়েছে। এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, তিনি তার প্রার্থিতা ফেরত পেয়েছেন এবং প্রার্থিতা ফেরত পেলেও তিনি ইসির যে সার্বিক কার্যক্রম মাঠ পর্যায়ে তিনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে আসলে বর্তমান কমিশনের মাঠ পর্যায়ে যে নির্বাচন কর্মকর্তা সহ যেসব লোকবল আছে তাদের দিয়ে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেটা এই নির্বাচন কমিশনে যে শুনানি চলছে সেই শুনানির মধ্যেই তার প্রতিচ্ছায়া প্রতিফলন ঘটছে। কারণ শুনানিতে ব্যাপক হারে তাদের আপিল শুনানির শেষে তাদের প্রার্থিতা ফেরত পাচ্ছেন। এর একমাত্র কারণ হচ্ছে আসলে নির্বাচন কর্মকর্তারা যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা আসলে নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। সেক্ষেত্রে তিনি আসলে 300 সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার যে লোকবল আছে সেগুলো তিনি আসলে প্রয়োজনে বদলানোর পরামর্শ দিয়েছেন না সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। এবং এছাড়া জাতীয় পার্টি থেকে এই পর্যন্ত তৃতীয় দিন আসলে 19 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন এবং জাতীয় পার্টির মহাসচিব তারপরেও সর্বসাকুল্যে মাঠ পর্যায়ে যে ভোটের পরিবেশ, সেই পরিবেশ আসলে সুষ্ঠু করার তিনি আবারও আহ্বান জানান যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আসলে বর্তমান কমিশনের অধীনে সংগঠিত হতে পারে। তো দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শিউলি, আপনাকে ধন্যবাদ। নির্বাচন বয়কটের এখন পর্যন্ত কোনো কারণ দেখছে না জামায়াত। তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এক প্রশ্নের উত্তরে জানান 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে। ক্ষমতায় গেলে বিশ্বের সব শান্তিকামী ও গণতন্ত্রকামী রাষ্ট্রের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক থাকবে বলেও উল্লেখ করেন তিনি। একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি, এটা ছিল 18 সালের নির্বাচন, যেই নির্বাচনটাকে মিডনাইট ইলেকশন বলা হয়ে থাকে। সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো নির্বাচন না, তখন নির্বাচনের দিন দুপুর 12:30টায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাত ছাড়া হয় জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে।
আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের একজন ক্রিকেটারকে ভারত অসম্মান করেছে, সেজন্য তিনি বিসিবির পদক্ষেপের সমর্থন জানান। মির্জা ফখরুল আরও বলেন, বিগত সরকার তিস্তার পানির হিস্সা আদায় করতে পারেনি। যদি বিএনপি সরকারে যায় তবে তিস্তা ও পদ্মা সহ অভিন্ন যত নদী আছে সবগুলোর ব্যাপারে ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা করা হবে। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কারফিউ জারি ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে 10 ফেব্রুয়ারি থেকে। সোমবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। শুনানিতে প্রথমে সালমান ও আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এই 2 আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। সালমান ফজলুর রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ বর্ণনা যেভাবে আসছে সেটা হচ্ছে যে তারা কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন, যার টেলিফোনিক ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে। আনসার ও ভিডিপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, এরা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে 41তম বিসিএস কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়ন 26 ও 27তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসব মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করছে। এরই মধ্যে প্রায় 56,000 আনসার, 2,55,000 ভিডিপি ও টিডিপি সদস্য এবং 3,000-এরও বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ আনসার ভিপি সদস্যরা কোন রাজনৈতিক দলের বাহিনী নয়, কোন স্বার্থান্বেষী গোষ্ঠী রক্ষক নয়। এই রাষ্ট্রের নিরহ জনগণের টাকায়, নিরহ জনগণের ট্যাক্সের টাকায় এবং বেতনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী। আমাদের কেউ কেউ কখনো কোনো বেআইনি আদেশ, কোন স্বার্থান্বেষী এজেন্ডা আর কোন পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে মোট 4,42,761টি ভোট কেন্দ্র, প্রতিটিতে 13 জন করে সর্বমোট 5,53,958 জন আনসার ভিপি সদস্য দায়িত্ব পালন করবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 538 জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRAN-এ দেয়া তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 490 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে নিহতের সংখ্যা সম্পর্কে ইরান সরকার কোনো তথ্য প্রকাশ করেনি। গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির সঠিক পরিস্থিতি সম্পর্কে জানা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।